হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউ এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 এর জন্য আজকে আমরা ম্যাথামেটিক্সের উপরে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ত্রিভুজের কনসেপ্ট। বেসিক জিনিসটা আজকে তোমাদেরকে ইউটিউবে করাচ্ছি। নেক্সট যেটা অ্যাডভান্স লেভেলের যেগুলো থাকবে সেগুলো আমরা তোমাদেরকে ব্যাচ কোর্সে করাবো। ওকে, তো দেখো আজকে যে টপিকটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কনসেপ্ট অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ সম্পর্কিত যে ধারণাগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা রেগুলার ক্লাস করছো অবশ্যই লাইক করে দাও। চলো তাহলে শুরু করি। তাহলে প্রথমে আমরা দেখবো, তাহলে প্রথমে দেখো তোমাদেরকে একটা আমি প্রথমে কি দেখছি বলছে তিনটি রেখাংশ দ্বারা, ভালো করে দেখো এখানে সংজ্ঞাটা দেখো, বলছে তিনটি রেখাংশ দ্বারা পরিবেষ্টিত জ্যামিতিক চিত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ। আমরা প্রত্যেকে জানি ত্রিভুজ এরকম দেখতে, তাই না? তাহলে তিনটি রেখাংশ, এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, তাহলে তিনটি রেখাংশ দ্বারা জ্যামিতিক চিত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ। অর্থাৎ সমতলীয়, অবশ্যই ত্রিভুজ কি হবে? ত্রিভুজ হবে একটি সমতলীয় জ্যামিতির ভাষায় তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। বোঝা গেল? তাহলে এখানে আমরা জানলাম যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে আমরা কি বলি? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। দেখো এ একটা কোণ, এ একটা কোণ, আর এ একটা কোণ। তাহলে ত্রিভুজের এ, বি এবং সি, এই তিনটে কোণের সমষ্টি কত? এই তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কত বলবো? 180 ডিগ্রি। বা হচ্ছে কত? বা হচ্ছে আমাদের 2 সমকোণ। ওকে, 2 সমকোণ। এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রেখো। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো। এবার আমরা যেটা পড়বো সেটা বলছি কি, দেখো রেখাংশগুলিকে ত্রিভুজের বাহু বলা হয়। এই যে একটা রেখা, দেখো এই তিনটে রেখা, এ একটা রেখা, এ একটা রেখা, এ একটা রেখা, এই তিনটে রেখাকে আমরা কি বলবো? ত্রিভুজের বাহু বলবো। যে কোনো দুটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। তার মানে বোঝো, এই যে একটা বাহু, এই বাহুটা আর এই বাহুটা দুটো একসঙ্গে মিলিত হয়েছে, এইটা, এই যে কালো রঙের বোল্ড করছি, এটাকে কি বলা হয়? শীর্ষবিন্দু। তাহলে এটাকে কি বলা হয়? এটাকেও শীর্ষবিন্দু। তাহলে এটাকে কি বলা হয়? এটাকেও বলা হয় শীর্ষবিন্দু। বোঝা গেল? তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, যে কোনো দুটি বাহুর সাধারণ বিন্দুকে কি বলা হয়? শীর্ষবিন্দু। ত্রিভুজের যে কোনো দুটি বাহু শীর্ষবিন্দুতে একটি কোণ উৎপন্ন করে। তাহলে এই যে দুটি বাহু, এখানে দেখো এই যে দুটি বাহু মিলিত হয়েছে কোথায়? শীর্ষবিন্দুতে। আর শীর্ষবিন্দুতে উৎপন্ন করছে কি? কোণ উৎপন্ন করছে। আর প্রত্যেকটি ত্রিভুজের তিনটি বাহু, তিনটি কোণ এবং তিনটি শীর্ষবিন্দু থাকে। তাহলে পরীক্ষা যদি আসে তাহলে এগুলো নিশ্চয়ই পারবে। ত্রিভুজে থাকে তিনটি বাহু, তিনটি কোণ, আর তিনটি থাকছে আমাদের শীর্ষবিন্দু। মনে থাকবে? আর তিনটি কি থাকছে? তিনটি আমাদের শীর্ষ বিন্দু থাকছে। মনে থাকবে? ক্লিয়ার সবার? নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ত্রিভুজের শ্রেণীবিভাগ বা টাইপ অফ ট্রায়াঙ্গেল। কি বলছি দেখো, বাহুভেদে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা যায়, বা বাহুর ভিত্তিতে আমরা ত্রিভুজকে কয়টি ভাগে ভাগ করব? বাহুর ভিত্তিতে আমরা ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করব। বোঝা গেল? তাহলে প্রথম দেখো, প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, যেটাকে আমরা ইংরেজিতে বলছি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। অর্থাৎ সমবাহু মানে কি? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে কি বলছে? সমবাহু ত্রিভুজ। যেমন দেখো এ একটা ত্রিভুজ আঁকলাম, তাহলে এটা যদি 9 সেমি হয়, এটাও 9 সেমি, এটাও 9 সেমি, তাহলে এটাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুর মান সমান তাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। আর এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। কারণ আমরা প্রত্যেকে জানি বাহুগুলো সমান হলে কোণগুলো সমান, মানে বাহু সমান মানে কোণ সমান। ঠিক আছে, কোণ সমান।
বোঝা গেল? তাহলে আমরা প্রত্যেকে জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে কটা কোণ? তিনটে কোণ সমান সমান 318, তাহলে হবে কত? 60 ডিগ্রি। বোঝা গেল? তাই এখানে সঠিক আনসার পেয়েছি আমরা কত? 60 ডিগ্রি। দেখো এখানে বলছে সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান হয় এবং তিনটি কোণ সমান হয়, যেটার মান হচ্ছে 60 ডিগ্রি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, যেটাকে বলা হয় আইসোস্কেলিক ট্রায়াঙ্গেল। তাহলে সমদ্বিবাহু মানে কি বোঝো? সমদ্বিবাহু মানে ধরো আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে, এই একটা ধরো ত্রিভুজ, বোঝা গেল? দেখো তাহলে এইখানে দেখো এই বাহুটা, এই বাহুটার এই বাহুটা কি হচ্ছে? সমান আছে। এই বাহুটা এই বাহুটার সমান। তাই বলছি দেখো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান থাকে তাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এখান থেকে জানতে পারলাম যে ত্রিভুজের দুটি বাহু সমান, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? আর সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ, দেখো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 90 ডিগ্রি হলে, মানে ধরো এই কোণটা যদি 90 হয়, এই কোণটা 90 হয়, না হতেও পারে। ভালো করে বোঝো, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 90 ডিগ্রি না হতেও পারে, আবার হতেও পারে। যদি 90 ডিগ্রি হয় তাহলে এই যে বাকি এই কোণটার এই কোণটা কত হবে? এটা হবে 45, এটা হবে 45। কারণ আমরা বলেছিলাম যটা বাহু সমান তটা কোণ সমান। দেখো এই বাহুটার এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহুটা সমান, তাই এই কোণটা এই কোণটাও কিন্তু সমান হবে। যেহেতু এটা 90 পেয়েছি, তাহলে বাকি দুটোর যোগফল কত হবে? 90। 90 কে 2 দিয়ে ভাগ করলে 45। আবার ধরো এরকম একটা ত্রিভুজ অঙ্কন করলাম সমদ্বিবাহু, ধরো এই বাহুটা হচ্ছে 100, এই কোণটা 100, তাহলে এটা কত হবে বলো? 180 ডিগ্রি হলে এটা হবে 40, আর এটা হবে আমাদের কত? 40। 40 40 80, আর ওপর কাটটা 100। বুঝতে পেরেছো? তাহলে কি বলছে? দুটি বাহু সমান এবং দুটি কোণ সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে দুটি বাহু সমান হবে এবং দুটি কোণও সমান হবে। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ কোনগুলো? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান। অর্থাৎ দেখো আমি ধরো একটা ত্রিভুজ আঁকাচ্ছি, দেখো এখানে তিনটে বাহু কিন্তু আলাদা আলাদা, কোনোটার সঙ্গে কোনোটা কিন্তু মিল নেই। অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু অসমান, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটার কোনোটাই মিল নেই। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে কি বলছে? বিষমবাহু ত্রিভুজ বলছে। বিষমবাহু ত্রিভুজের তিনটি কোণ কিন্তু অসমান, যেহেতু বাহুগুলোর সঙ্গে কোনো বাহুর মিল নেই, তাই এই যে কোণগুলো উৎপন্ন হবে সেই কোণগুলোর সঙ্গেও কিন্তু কোনো রকম মিল থাকবে না। মনে থাকবে? তাহলে তিনটি বাহু অসমান এবং তিনটি কোণও কিন্তু অসমান, এই জিনিসটা ভালো করে মনে রেখো। এবার আমরা চলে আসি কোণ ভেদে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা যায়। তাহলে কোণ ভেদে ত্রিভুজকে কটি ভাগে ভাগ করা যায়? কোণ ভেদে ত্রিভুজকে কোণ ভেদে, এতক্ষণ আমরা পড়লাম বাহু ভেদে, এবার আমরা যেটা পড়বো সেটা কোণের উপর ভিত্তি করে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। তো তার আগে তোমাদেরকে আমি আরেকবার বলে রাখি, আমাদের ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছো প্রাইমারি টেট 2024, প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এই যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। সঙ্গে থাকছে তোমাদের পিডিএফ থেকে যাচ্ছে, এছাড়াও পাচ্ছ তোমরা ডেইলি মক টেস্ট, ঠিক আছে, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। রেগুলার ক্লাসের টাইম 8টা বেজে 30 মিনিট। নেক্সট দেখো, নেক্সট বলছে সমকোণী ত্রিভুজটা দেখো। তাহলে সমকোণী ত্রিভুজ বা রাইট ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ কোনগুলো? এই দেখো সমকোণী ত্রিভুজ, এটাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো, তাই তো? বলছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, দেখো এই কোণটা 90 ডিগ্রি এবং এক সমকোণ হয় তাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ।
একটি কোণ সমকোণ মানে একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি হবে, ওপর দুটি কোণ অবশ্যই 90 ডিগ্রি কম হবে, কারণ এই কোণটা 90 হলে কি হবে, এই কোণটার দুটো সমষ্টি 90 মানে 180, তার মানে এই কোণটা 60 হতে পারে, এই কোণটা 30 হতে পারে, বা এই কোণটা 45 হতে পারে, এই কোণটা 45 হতে পারে, বা এই কোণটা 50 হতে পারে, এই কোণটা 40 হতে পারে। বোঝা গেল? তাহলে একটা কোণ হবে 90 ডিগ্রি, বাকি কোণগুলো হবে সূক্ষ্ম কোণ। এই জিনিসটা ভালো করে মনে রাখবে। এখান থেকে আর একটা জিনিস আমরা একটু ছোট্ট করে পড়ে নিই। এই ধরো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে? ধরো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে এই যে ওপরে যেটা তোমরা খাড়া হয়ে দেখতে পাচ্ছ, এই যে খাড়া হয়ে দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলবো বলো? বলো প্রত্যেকে। এই যে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো লম্ব। মনে থাকবে? তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো লম্ব। আর নিচের দিকটা যেটা থাকবে সেটাকে আমরা বলবো ভূমি, আর এইটা যেটা থাকবে সেটাকে আমরা বলবো অতিভুজ। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা জানি, কি জানি প্রত্যেকে বলো? আমরা এখানে জানি যে অতিভুজকে আমরা অতি বললাম, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? এটা কিন্তু আমরা জানি, প্রত্যেকে কিন্তু এটা জানি। তাহলে কয়েকটা উদাহরণ দিই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, কয়েকটা উদাহরণ দেখো। ধরো একটা উদাহরণ দিলাম, আমি ধরো একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে? একটা ত্রিভুজ অঙ্কন করলাম, দিয়ে বললো যে এরকম ধরো একটা ত্রিভুজ, ভালো করে দেখো। ধরো এরকম একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটা কি আমরা সমকোণী ত্রিভুজ বলবো? 3, 4, 5, এটা কি আমরা সমকোণী ত্রিভুজ বলবো? কিভাবে প্রমাণ করবো দেখো। এই যে 5-এর মাথায় স্কোয়ার, 4-এর মাথায় স্কোয়ার, 3-এর মাথায় স্কোয়ার, 5 5 কত? 25, 4 4 আর 16, আর 3 3 9। দেখো 16 যোগ 9 সমান 25। তাহলে অবশ্যই এটা কি হবে আমাদের? অবশ্যই হবে আমাদের এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি লিখবো? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজিক্যাল টু 5 স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। বোঝা গেল? এই জিনিসটা আমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তাহলে এবার তোমাদের কাছে একটা প্রশ্ন আমার থাকলো, বলো তো। ধরো আমি এখানে লিখলাম 5 স্কোয়ার, ঠিক আছে? 5 স্কোয়ার এখানে প্লাস কত, এখানে কত হবে বলো? পরীক্ষায় প্রশ্ন দিল, যদি একটা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 স্কোয়ার হয়, মানে ধরো একটা প্রশ্ন দিল কোন সমকোণী ত্রিভুজের লম্ব দৈর্ঘ্য 5 স্কোয়ার, তাহলে ভূমি কত হবে বা তার অতিভুজ কত হবে? বলে ফেলো চট জলদি। তাহলে জিনিসটা এখান থেকে একটা ফর্মুলা দেখো, তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স বলে দিই। তাহলে এটা আমরা কিভাবে পেলাম? এই 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার আমরা কিভাবে পাবো? তাহলে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 3, ঠিক আছে? 3 যদি আমরা পাই তাহলে কি কি পেতে পারি? এই যে 3 স্কোয়ার, তাহলে 3কে যদি আমরা স্কোয়ার করি কত পাবো? 3 3 9 পাবো। 9কে আমি কি করব? 2 দিয়ে ভাগ করব, কত হবে? 4.5। তাহলে যখন 4.5 হবে, একটা আমি নিব 4 আর একটা আমি নিব 5। বোঝা গেল? বোঝা গেল? 0.5 যোগ করব আর 0.5 একবার বিয়োগ করব। বোঝা গেল? এর সঙ্গে যদি 0.5 যোগ করি তাহলে কত হবে? 5 হবে। 0.5 মাইনাস করলে 4 হবে। ঠিক তেমনি দেখো, এই অঙ্কটা যদি আমরা করি তাহলে কি পাবো? 5 5 কত হয়? 25 হয়, তাই তো? 5 5 25, এটাকে 2 দিয়ে ভাগ করো, কত হবে? এটা হবে 12.5। তাহলে এটা আমি কি লিখবো? তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজিক্যাল টু 13 স্কোয়ার। বোঝা গেল? তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে 7 স্কোয়ারের সঙ্গে কি হবে? প্লাস ইজিক্যাল টু কত হবে? বলে ফেলো। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখানে এই জিনিসটা তোমাকে ভালো করে জানতে হবে। একটা দারুণ ট্রিপলেট ফর্মুলা তোমাদের শিখিয়ে দিলাম, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবে। বোঝা গেল? চলো, এতক্ষণ আমরা জানলাম যে বিজোড় সংখ্যার আমরা কিভাবে ট্রিপলেট বানাতে হয়। এবার আমরা জানবো কি দেখো, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি জোড় সংখ্যার কিভাবে ট্রিপলেট বানাতে হয়। তাই তো এতক্ষণ আমরা জানলাম কি 3 স্কোয়ার ইজিক্যাল টু 3 স্কোয়ার সঙ্গে আমরা কি করলাম? 3 স্কোয়ার। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজিক্যাল টু 5 স্কোয়ার পেলাম। এবার আমরা দেখো জোড় সংখ্যার কিভাবে বের করব। ধরো তোমাকে পরীক্ষায় দিয়ে দিল এরকম, ধরো পরীক্ষায় তোমাকে দিয়ে দিল
এরকম একটা প্রশ্ন দিয়ে দিল যে 6, ঠিক আছে, 6 স্কোয়ার প্লাস কত ইজিক্যাল টু কত। তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে বের করব? এটার জন্য নিয়ম হচ্ছে কি, যে এই যে 6 স্কোয়ার আছে, ঠিক আছে, এটাকে কি করব আমরা স্কোয়ার করবো, 6 6 কত হয় 36, 36কে আমরা এখানে কি করবো 4 দিয়ে ভাগ করব, কত পাবো 4 9 36, এর সঙ্গে আমরা প্লাস 1 যোগ করব আর একবার -1, তাহলে কি করব 6 স্কোয়ার প্লাস 9 থেকে 1 বিয়োগ করলে কত হয় 8 স্কোয়ার ইজিক্যাল টু 9 এর আগে যোগ করে কত হয় 10 স্কোয়ার। পেয়ে গেলাম, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানলাম যে জোড় সংখ্যা যদি বলে তাহলে এটা যেটা বলবে সেটাকে আমরা বর্গমূল করে দেব, বর্গমূল করার পরে সেটা 4 দিয়ে ভাগ করে 1 + 1 - 1। আর যদি আমাদের মানে বিজোড় সংখ্যা বলে তাহলে এটাকে বর্গমূল করে দিয়ে 2 দিয়ে ভাগ করব, মানে 3 × 9, 2 দিয়ে ভাগ করে দিলাম, পেয়ে গেলাম 4.5। কি করব 0.5 কে মাইনাস করব আর একবার 0.5 প্লাস করব, তাহলে হয়ে যাবে आंसर। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসলে করে এসো জানো। নেক্সট দেখো, নেক্সট বলছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সূক্ষ্মকোণী। দেখো এখানে ধরো আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি, এই একটা ত্রিভুজ অঙ্কন করেছি, ঠিক আছে, এই ত্রিভুজটাকে আমরা কি বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির কম তাকে আমরা কি বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। বোঝা গেল? তাহলে সেই কোণটাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো, মনে থাকবে। তাহলে সেই কোণটাকে আমরা কি বলবো সূক্ষ্মকোণী। অর্থাৎ সূক্ষ্মকোণী মানে কি, যে ত্রিভুজের 3টি কোণে 90 ডিগ্রি কমে হবে তাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার চলে আসো স্থূলকোণী ত্রিভুজ বলতে কি বোঝায়। বলছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, স্থূলকোণ মানে কি যেটা 90 ডিগ্রির বেশি, কি বললাম যেটা 90 ডিগ্রি বা এক সমকোণের থেকে বেশি এবং 180 ডিগ্রির কম তাকে আমরা কি বলবো যে তাকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। বোঝা গেল? তাহলে স্থূলকোণ কাকে বলছে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির বেশি এবং 180 ডিগ্রির কম তাকে আমরা কি বলবো স্থূলকোণী ত্রিভুজ। এটির একটি কোণ স্থূলকোণ মানে স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম হবে, আর ওপর দুটি কোণ অবশ্যই 90 ডিগ্রির কম হবে। মনে থাকলা? তাহলে স্থূলকোণীর ক্ষেত্রে কি হবে, একটা কোণ হবে 90 ডিগ্রির বেশি আর বাকি যে দুটো কোণ হবে সেটা হচ্ছে 90 ডিগ্রির কম। এই পয়েন্টগুলো ভালো করে মনে রেখো, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, এই ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, এই একটা ত্রিভুজ, ধরো এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে, আর এই বাহুটার সমান, তাহলে এটাকে আমরা কি বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বলছে দেখো যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহু পরস্পর সমান তাকে কি বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে একটা কোণ হবে 90 ডিগ্রি আর দুটো কোণ হবে কত, আর একটা কোণ হবে কত, আর একটা কোণ হবে 45 ডিগ্রি, আর একটা কোণ হবে কত, আর একটা কোণ হবে আমাদের 45 ডিগ্রি, এর বাইরে কিন্তু হবে না। বোঝা গেল? তাহলে একটা কোণ হবে 90 ডিগ্রি, আর একটা হবে 45 ডিগ্রি, আর একটা হবে 45 ডিগ্রি। এই কথাগুলো মাথায় রেখো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ত্রিভুজের অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ। দেখো জিনিসটা বুঝে নাও। বলছে একটি ত্রিভুজের ভেতরের 3টি কোণকে ত্রিভুজের অন্তস্থ কোণ বলা হয়। ধরো এই একটা আমি ত্রিভুজ অঙ্কন করছি, ঠিক আছে, এই একটা ত্রিভুজ অঙ্কন করছি, এই কোণটা এই কোণটার এই কোণটা, এই কোণটাকে কি বলবো আমরা, বলো এই কোণটাকে আমরা বলবো কত, এই কোণটাকে আমরা বলবো অবশ্যই অন্তস্থ কোণ। কি বলবো, এই যে ভেতরের কোণগুলোকে আমরা বলবো অন্তস্থ কোণ। আর কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলবো আমরা বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ কোনটা, ধরো এই বাহুটাকে আমি বাড়িয়ে দিলাম, তাহলে দেখো এখানে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণটাকে কি বলবো বহিস্থ কোণ। আবার দেখো এইখানে বাহুটা বাড়িয়ে দিলাম, তাহলে এইখানে যে কোণটা হচ্ছে এটা বহিস্থ কোণ। আবার দেখো ধরো আমি এইখানে একটা বাহু বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণটা,
এই কোণটাকে আমরা কি বলবো? বহিস্থ কোণ। তাহলে আমরা দেখলাম ত্রিভুজের তিনটে অন্তস্থ কোণ। কি বললাম? অন্তস্থ কোণ। অন্তস্থ কোণের সমষ্টি, অন্তস্থ কোণের সমষ্টি কত হবে বলো? অন্তস্থ কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। বোঝা গেল? আর বহিস্থ কোণ, বহিস্থ কোণের সমষ্টি কত হবে বলে ফেলো? বহিস্থ কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। বোঝা গেল? তাহলে ত্রিভুজের তিনটে অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং ত্রিভুজের তিনটি বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। কেন? দেখো, ধরে নিলাম এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমার ধরে নিলাম 30 ডিগ্রি, ঠিক আছে? আর ধরে নিলাম এই কোণটা আমার 90 ডিগ্রি। ভালো করে বোঝো, আমরা প্রত্যেকেই জানি যে এই যদি একটা সরল রেখা হয় তাহলে এই পুরো কোণটার মান কত? পুরো কোণটার মান 180 ডিগ্রি। তাহলে ভেতরটা 90 হলে বাইরেরটা কত হবে? 90 হবে, তাই তো? আর এটারও তাই, এই পুরোটা কত? 180 ডিগ্রি। তাহলে ভেতরটা 60 হলে এটা হবে 120 ডিগ্রি। আর এটা যদি ভেতরটা 30 হয় তাহলে এটা কত হবে? এটা হবে আমাদের কত? 150 ডিগ্রি, তাই তো? তাহলে এই যে 150 ডিগ্রি, 120 ডিগ্রি এবং 90 ডিগ্রি, যদি আমরা এগুলো যোগ করি তাহলে কত পাবো? 360 ডিগ্রি। ক্লিয়ার? আর একটা এখান থেকে ইনফরমেশন তোমরা মনে রাখবে, প্রয়োজনে খাতা এগুলো লিখে রাখো। ধরো আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি, ঠিক আছে? এই ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে কোন ত্রিভুজের বহিস্থ কোণ, দেখো লিখে দিচ্ছি আমি, ত্রিভুজের বহিস্থ কোণ, বহিস্থ কোণ সমান সমান ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ সমষ্টি। ভালো করে বোঝো কি বলছে। ধরো এই কোণটা কত? ধরে নিলাম এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা ধরে নিলাম 30 ডিগ্রি, আর ধরে নিলাম আমি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝে নাও, তাহলে বাইরের কোণটা কত? এই কোণটা 90 ডিগ্রি, তাই তো? এই কোণটা 90 ডিগ্রি। তাহলে দেখো বলছে ত্রিভুজের বহিস্থ কোণ, বহিস্থ কোণ কত? এটা বহিস্থ কোণ। বলছে ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এই কোণটা, এই কোণটা আর এই কোণটা। এই কোণ দুটো যোগ করো, দেখো সে 90 হচ্ছে। আর একটা উদাহরণ দেখো, ধরো একটা উদাহরণ দিলাম, ধরো এই কোণটা 30 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, ওকে? আর এই কোণটা কত হবে আমার তাহলে বলো ফেলো? 60 আর 45 105 ডিগ্রি, তাই তো? এই কোণটা হবে আমার 105 ডিগ্রি, তবেই তো 180 ডিগ্রি হচ্ছে। চলো দেখো এবার, তাহলে দেখো এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে বাইরের এই কোণটা কত হবে? অবশ্যই 150 ডিগ্রি। তাহলে যোগ করো এই 105 আর এই 45 যোগ করো, সেই 150 ডিগ্রি। বোঝা গেল? তাহলে ত্রিভুজের বহিস্থ কোণ সমান ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। এই পয়েন্টটা ভালো করে মনে রেখো। তারপরে কি বলছে দেখো, ত্রিভুজের মধ্যমা। ত্রিভুজের মধ্যমা পড়াতে গিয়ে আমরা আরেকবার বলে দিই, তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো প্রাইমারি টেট 2024-এর জন্য, তো আর বেশি দেরি করো না, হাতে অল্প সময় রয়েছে। তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবে। এখানে রেগুলার তোমরা টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, পিডিএফ সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। ক্লাসের টাইম 8:30 প্রতিদিন রাত্রে। তো তোমরা যারা ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ত্রিভুজের মধ্যমা। ত্রিভুজের মধ্যমা বলতে কি বোঝায়? বলছে দেখো কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাকে কি বলছে? মধ্যমা। ধরে নিলাম এই একটা ত্রিভুজ, ভালো করে দেখো, এই একটা ত্রিভুজ, ঠিক আছে? এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে আমি বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু তো এইটা, এটা থেকে তো বিপরীত বাহু বলা হয়, তাই তো? এই বাহুটা হচ্ছে বিপরীত বাহু। ঠিক এই বিপরীত বাহুর মিডিল বরাবর
ঠিক বিপরীত বাহুর মিডিল বরাবর যে রেখাংশ অঙ্কন করব এটাকে বলবো আমরা মধ্যমা। মধ্যমা লম্ব হতেও পারে না হতেও পারে। কি বললাম? মধ্যমা লম্ব হতেও পারে না হতে পারে। যেমন দেখো, ধরো এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, ঠিক আছে? দেখো, তাহলে আমি যদি এটা মধ্যমা করি আমার কিভাবে আঁকতে হবে? একদম এইভাবে আঁকা করে, আর মিডিল বরাবর। বলো এটা কি মধ্যমা আছে? একদম মধ্যমা না। তাহলে ত্রিভুজের মধ্যমা 90 ডিগ্রি হতেও পারে, মানে লম্ব হতেও পারে, আবার না হতেও পারে। এই পয়েন্টটা ভালো করে মনে রেখো। কিন্তু ত্রিভুজের উচ্চতার ক্ষেত্রে কি বলছে? ত্রিভুজের উচ্চতার ক্ষেত্রে বলছে কোন ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বকে ত্রিভুজের উচ্চতা বলা হয়। তাহলে লম্ব অঙ্কন করতে হবে। যেমন দেখো, আমি ধরো একটা ত্রিভুজ অঙ্কন করলাম এখানে, ঠিক আছে? তাহলে এই যে বিন্দু থেকে একদম সোজা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটাকে আমরা লম্ব বলবো। বোঝা গেল? আবার দেখো, ধরো আমি ধরো এই একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই একটা ত্রিভুজ, তাহলে আমি সেক্ষেত্রে কি করব? আমাকেও কিন্তু এই ক্ষেত্রে একটা লম্ব অঙ্কন করতে হবে একদম 90 ডিগ্রি। এইটাকে আমরা কি বলবো? ত্রিভুজের উচ্চতা বলবো। এটাকে আমরা কিন্তু আর লম্ব বলবো না। বোঝা গেল? এখান থেকে তিনটে আমরা অনুসিদ্ধান্ত করব। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, যেটা এর আগে বলে দিলাম। 2 নম্বর বলছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দুটির প্রত্যেকটির অপেক্ষা বৃহত্তর। দেখো, ধরো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি আমি, ওকে? ধরো এই কোণটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি ধরলাম, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা কত হবে? ধরে নেবে এই কোণটা 60 ডিগ্রি আর এই কোণটা 30 ডিগ্রি। তাহলে দেখো বলছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, বহিস্থ কোণ কত? 90 ডিগ্রি, তা অন্তস্থ বিপরীত কোণ দুটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। দেখো, একটা 60 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, তাহলে এটা থেকে কি হবে? অবশ্যই বৃহত্তম। বোঝা গেল? 3 নম্বর অনুসিদ্ধান্ত দেখো, বলছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক হবে। তাহলে পরস্পর পূরক মানে কি? পরস্পর পূরক মানে হচ্ছে ধরো এই 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ দুটো কোণের সমষ্টিকে আমরা কি বলবো? পূরক কোণ বলবো। বোঝা গেল? তাহলে দুটো কোণের সমষ্টিকে আমরা পূরক কোণ বলবো। দেখো, দুটো কোণের সমষ্টি, লিখে রাখো, দুটি কোণের সমষ্টি 90, তাকে আমরা কি বলবো? পূরক কোণ। বোঝা গেল? আর দুটি কোণ সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাকে আমরা কি বলবো? দুটো কোণের সমষ্টি তো কখনোই আমাদের 180 ডিগ্রি হবে না, তাই না? হ্যাঁ, আমরা এটা করতে পারি। দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাকে আমরা কি বলবো? সম্পূরক কোণ। বোঝা গেল? তাহলে দুটো কোণের 80 কি হবে? একটা ধরো 30 ধরলাম, একটা ধরলাম 150, এই দুটোকে কি বলবো? এই দুটোকে বলবো আমরা সম্পূরক কোণ। আর 60 ডিগ্রি 30 ডিগ্রি এই দুটোকে আমরা কি বলবো? পূরক কোণ। বোঝা গেল? তাহলে কোনটা সম্পূরক কোণ আর কোনটা পূরক কোণ, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। আবার বলছে দেখো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? 60 ডিগ্রি। তারপর নেক্সট দেখো, বাহু এবং কোণের সর্বসমতা বলতে কি বোঝায়? তাহলে বাহু এবং কোণ বলছে দুটি রেখাংশ দৈর্ঘ্য সমান হলে রেখাংশ দুটি সর্বসম হবে। ধরো এ একটা রেখা আর এ একটা রেখা, যখন দুটি বাহু সমান হবে তখন তাকে আমরা বলবো সর্বসম। সর্বসম মানে কি? সমান। আবার বলছি দেখো, আবার বিপরীতভাবে দুটি রেখাংশ সর্বসম হলে তাদের দৈর্ঘ্য কিন্তু সমান হবে, একই জিনিস। আবার দুটি কোণের পরিমাপ সমান হলে দুটি কোণ কি হবে? সর্বসম। আবার বিপরীতভাবে দুটি কোণ সর্বসম হলে তাদের পরিমাপও সর্বসম। মানে একটা কোণ ধরো 90 ডিগ্রি, আর একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তবেই কিন্তু এটা দুটো সর্বসম হবে। এখানে বলছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো কি হয়? সমান হয়।
বলছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো কিন্তু সমান হয়। যেমন দেখো আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ভালো করে দেখবে, এ একটা ত্রিভুজ আর এ একটা ত্রিভুজ, ঠিক আছে। বলছে অনুরূপ বাহু মানে এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো সর্বসম। তাহলে একটা ত্রিভুজ বা দুটি ত্রিভুজ সর্বসম কখন হবে তার কিছু শর্ত আছে, কি কি দেখে নাও। বলছে একটি ত্রিভুজের তিনটি বাহু একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহুর সমান হলে তাকে আমরা সর্বসম বলবো। দেখো তিনটে বাহু সমান, তিনটে বাহু সমান, সর্বসম বলবো। আবার কি বলছে দেখো, বাহু কোণ বাহু, বলছে একটি ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ যদি সমান হয়, অন্য একটি ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ সমান হয় তাহলে তাকে আমরা বলবো সর্বসম। ধরো এই একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ভালো করে দেখো, আবার আমি এই একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ভালো করে দেখো, ধরো এই বাহুটা সমান, এই বাহুটা সমান, ঠিক আছে, এই কোণটা সমান, সর্বসম। এই বাহুটার ধরো নিচেরটা ধরো 10 আর নিচেরটা 12, তবুও আমরা সর্বসম বলবো, কারণ দুটো বাহু একটা কোণ সমান। আবার ঠিক 3 নম্বর বলছে দেখো, কোন বাহু মানে কি, দুটো ত্রিভুজ ধরো আছে, এই দুটো ত্রিভুজ আছে, ঠিক আছে, এই দুটো ত্রিভুজ আছে, তাহলে দুটো ত্রিভুজের এই কোণটা সমান, এই কোণটা সমান, এই কোণটা সমান, এই কোণটা সমান, বোঝা গেল, আর এই বাহুটা সমান, এই বাহুটা সমান, তাহলে কি হয়ে যাবে সর্বসম। অর্থাৎ দুটো কোণ এবং দুটো বাহু যদি সমান হয় তাহলে তাকেও আমরা কি বলবো সর্বসম ত্রিভুজ। তারপরে কি বলছে দেখো, সমকোণ অতিভুজ এবং বাহু, বলছে দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ এবং একটি বাহু অপরটির অতিভুজ এবং একটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটিকে আমরা সর্বসম বলবো, বোঝা গেল। তাহলে সেটাকে আমরা কি বলবো সর্বসম বলবো। জিনিসটা বোঝো, ধরো দুটি সমকোণী ত্রিভুজ, এ একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এ একটা সমকোণী ত্রিভুজ, এক্ষেত্রে কি এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটার অতিভুজ সমান, এটার অতিভুজ সমান, এটা লম্ব সমান, এটার লম্ব সমান, তাহলে কি হবে, এটা হবে আমাদের সর্বসম ত্রিভুজ। আমরা দুটি চিত্রকে সর্বসম তখনই বলবো যখন তাদের আকার এবং আকৃতি একই রকম হবে, বা আকার আকৃতি একই রকম হবে, তখন তাকে আমরা কি বলবো সর্বসম। দেখো ভালো করে জিনিসটা বোঝো, ধরো আমি একটা এখানে ত্রিভুজ আঁকলাম, আমি একটা ত্রিভুজ আঁকলাম, দেখো এই একটা ত্রিভুজ আঁকলাম, এই দুটো দেখো দেখতে একই রকম, আমি হাতে এঁকেছি বলে একটু আলাদা লাগবে, দেখতে একই রকম, তাই এটাকে আমরা কি বলবো সর্বসম। কারণটা কি, দুটো দেখতেও একই রকম, দুটোর যে উচ্চতা হাইট মানে দৈর্ঘ্য একই রকম, তাহলে এগুলোকে আমরা কি বলবো সর্বসম। যার আকার এবং আকৃতি একই রকম, আকৃতি এক সর্বসম, দুটো দেখতে আকার এক সর্বসম। আবার কি বলছে, দুটি চিত্র যাদের আকৃতি এক, আকৃতি মানে কি দেখো এই একটা আকৃতি, ঠিক আছে, আর আকার কিন্তু আলাদা, ধরো এই একটা বড় এঁকেছি আমি, দেখো এদের দেখতে দুটো একই রকম কিন্তু আকার কি এক, আকার এক নয়, তাহলে সেইগুলোকে আমরা কি বলবো সদৃশ্য চিত্র। মানে আকৃতি একই রকম কিন্তু আকার যদি আলাদা হয়ে যায় সেটাকে আমরা কি বলবো সদৃশ্য চিত্র বলবো, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি, সকল সর্বসম চিত্র সদৃশ, সকল সর্বসম চিত্র কি হবে সদৃশ, কিন্তু সকল সদৃশ কিন্তু সর্বসম নয়, এই পয়েন্টটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে সকল সর্বসম কি হবে সদৃশ, কিন্তু সকল সদৃশ কি হবে সর্বসম হবে না, এই পয়েন্টটা ভালো করে মনে রেখো। দুটি ত্রিভুজ সদৃশ হবে যখন দুটি ত্রিভুজ আমাদের সদৃশ হবে তখন কি কি পয়েন্ট আসবে, তাদের কোণগুলো সমান হবে, অনুরূপ বাহুগুলির অনুপাতও সমান হবে। দুটি ত্রিভুজ সদৃশ মানে কি, দেখো এই একটা ত্রিভুজ, ঠিক আছে, আর একটা আমি এই বড় ত্রিভুজ অঙ্কন করলাম, এই দুটো কি সদৃশ, তাহলে কি বলছে তাদের কোণগুলো সমান, এই কোণটা সমান, এই কোণটা সমান, এবং কি বলছে তাদের বাহুগুলির অনুপাত সমান। তাহলে বাহুগুলির অনুপাত সমান মানে কি, এটা যদি 3 হয়, ঠিক আছে, এটা যদি 3 হয়, ধরো এটা আমি কত দিব,
দেখো এটা ধরো 3 হলো, এটা ধরো হচ্ছে 12 আর এটা 9, তাহলে করো। আর এটা কত ধরো, এটা হচ্ছে আমার কত হয়ে গেল, তাহলে এটা যদি আমি অনুপাত করি কত হবে 1:3:4। ঠিক তেমনি এটা ধরো আমি করলাম কত, এটা আমি করলাম 4, ঠিক আছে, আমি করলাম কত, এটা করলাম 12, এটা করলাম 16। তাহলে এটাকে দেখো, এটা এটা করলে কত হবে, এটা করো, তাহলে এটা হবে কত 1, 3, 4। তাহলে এই দুটোকে কি বলবো আমরা, কি বলবো, সদৃশ চিত্র বলবো। বোঝা গেল? যেমন দেখো এ একটা বৃত্ত আর এ একটা বৃত্ত, এই দুটো কি, এইগুলো হচ্ছে সদৃশ। কিন্তু দেখো এই দুটো কি, এই দুটো হচ্ছে সর্বসম। সর্বসম মানে কি, এই দুটো দেখতে একই রকম এবং আকারও একই রকম। কিন্তু ধরো এ একটা বৃত্ত আর এ একটা বৃত্ত, এই দুটোকে আমরা কি বলবো, সদৃশ। দেখতে একই রকম কিন্তু আকার আলাদা। বুঝতে পেরেছো? তাহলে তখন আমরা কি বলবো, সদৃশ। যদি একটি সরলরেখা কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে একই অনুপাতে বিভক্ত করে, তবে সরলরেখাটি তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে। জিনিসটা বোঝো। এখানে বলছে যদি একটি সরলরেখা কোনো ত্রিভুজের, ধরো একটা ত্রিভুজ অঙ্কন করেছি, ঠিক আছে, বলছে কোনো একটা সরলরেখা ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে একই অনুপাতে বিভক্ত করে। ধরো এই অনুপাতে বিভক্ত করলাম, ধরো এটা হচ্ছে 2, এটা 4, ঠিক আছে, বোঝা গেল 2, 4। এটা ধরো হয়েছে 3 আর এটা ধরো হয়েছে আমাদের 6। তাহলে কি হবে, বলছে 1, 2, আবার দেখো এটা করো 1, 2। তাহলে এটা ক্ষেত্রে কি হবে, মানে এই যে 2/4 আর 3/6, মানে 1/2, 1/2। তখন আমরা কি বলবো, এই বাহুটা, ভালো করে দেখো, এই বাহুটা আর এই বাহুটা হবে কি সমান্তরাল। ঠিক আছে, এইগুলো থেকে কিন্তু সিটেটে অনেকবার প্রশ্ন এসছে, তাই এই চ্যাপ্টারগুলো ভালো করে করতে হবে। এছাড়াও আরো অ্যাডভান্স লেভেলে আমি তোমাদেরকে পড়াবো। আজকে বেসিকটা তোমাদেরকে ফ্রিতে ইউটিউবে করালাম, অ্যাডভান্সটা আমরা কিন্তু আমাদের যে ব্যাচ কোর্স চলছে সেখানে করাবো। তো তোমরা যারা আমাদের রেগুলার ক্লাস করতে চাইছো, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, রেগুলার যারা ক্লাস করতে চাইছো, এই যে এখানে নাম্বারটি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 9647300217, 9647300217, এই নাম্বারে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো, তাহলে আমাদের ক্লাসের পুরো ডিটেলস জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সমস্ত কিছু তোমরা এভরিথিং পেয়ে যাবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এই যে নাম্বারটি দেখো 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।